একসময় শান্তিপুর গ্রামে দুই বান্ধবী থাকতো। রীতা ছিল খুব গরিব পরিবারের মেয়ে, আর শ্রেয়া ছিল এক ধনী পরিবারের কন্যা। শ্রেয়ার ধন সম্পদের কোনো অভাব ছিল না। সে যখন যা চাইতো তখনই তাই পেয়ে যেত। তার অনেক বড় বাড়ি এবং অনেক গাড়ি ছিল। অন্যদিকে রীতা তার বাবার মৃত্যুর পর ছোট একটি বাড়িতে তার মায়ের সাথে থাকতো। রীতার মা বিভিন্ন স্কুলে পরিচ্ছন্নতার কাজ করে কোনো মতে মা মেয়ের জীবন চালাতেন। শ্রেয়া এবং রীতা খুব ভালো বন্ধু ছিল। তারা সব সময় একসাথে স্কুলে আসতো এবং যেত। একদিন স্কুলে শ্রেয়ার কাছে লতিকা নামের একটি মেয়ে এসে বলল, শ্রেয়া, আমি কিছুতেই বুঝতে পারি না, তবে এত উঁচু স্তরের মেয়ে আর এই গরিব মেয়েটা তোমার বন্ধু। এর পেছনে নিশ্চয়ই তোমার কোনো মতলব আছে, তাই না? কারণ তোমাদের দুজনের জুটি একেবারে মানায় না। কোথায় ওই গরিব আর কোথায় তুমি? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আর কে বললো ও আমার ভালো বন্ধু? ও তো আমার পেছন পেছন ঘোরে। ও একরকম আমার ব্যক্তিগত বডিগার্ড। আমি ওকে যা বলি ও সেটাই করে। আমি যদি ওকে কূপে ঝাঁপ দিতে বলি তবে ও সেটাই করবে। আমি মানি না। যেভাবে তোমরা দুজন থাকো তাতে সবাই ভাবে তোমরা প্রাণের বন্ধু। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আজ দেখতে পাবে আমি এমন কিছু করব যাতে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে যে ও আমার কাছে শুধু একটা জিনিস। ওকে আমি যা বলবো ও সেটাই করবে। আমি ওকে কখনোই বন্ধু ভাবিনি। কিছুক্ষণ পর লাঞ্চ ব্রেক হয়। শ্রেয়া খেলার মাঠে এসে কাঁদতে শুরু করে। রীতা তখন সেখানে আসে। আরে শ্রেয়া, আমার প্রিয় বন্ধু, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? রীতা, মা আমাকে কিছু টাকা দিয়েছিলেন। আমি ভুল করে সেই টাকাগুলো নিয়ে হাঁটার সময় ডাস্টবিনে পড়ে গেছে। ডাস্টবিনে? তুই ডাস্টবিনের কাছে কি করছিলি যে টাকা পড়ে গেছে? আমি আবর্জনা ফেলতে গিয়েছিলাম। মাঠে অনেক বাচ্চারা ময়লা ফেলছিল, তাই ভাবলাম আবর্জনাটা ফেলে দেই। কিন্তু আবর্জনা ফেলার জন্য যেই নিচে ঝুঁকেছি পকেট থেকে সব টাকা পড়ে গেল। এখন কি করব বুঝতে পারছি না। তুই তুই কি আমার একটা কাজ করে দিবি? তুই কি ডাস্টবিন থেকে আমার টাকাগুলো বের করে দিবি? হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, মন খারাপ করিস না। আমি এক্ষুনি ডাস্টবিন থেকে তোর সব টাকা খুঁজে বের করে দিচ্ছি। এরপর রীতা ডাস্টবিন থেকে শ্রেয়ার টাকা খুঁজতে শুরু করে। ততক্ষণে শ্রেয়া তার সব বন্ধুদের ডেকে নিয়ে আসে। দেখেছিস, আমি বলেছিলাম না, আমি যা বলবো ঠিক তাই করবে। আমি ওকে ডাস্টবিনে হাত দিতে বললাম, ও তাই করলো। শ্রেয়া তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে রীতাকে নিয়ে মজা করছিল, আর রীতা সেই টাকাগুলো খুঁজছিল যা ডাস্টবিনে ছিলই না। এটা ছিল শুধুমাত্র শ্রেয়ার একটি কৌশল। আরে শ্রেয়া, আমি তো টাকা খুঁজে পাচ্ছি না। আচ্ছা থাক, কোনো ব্যাপার না রীতা। মনে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী কাকু আবর্জনা নিয়ে চলে গেছেন। শোন, তুই এখন আর ক্লাসে আসিস না। তুই আবর্জনার বাক্সে হাত দিয়েছিস তো, তাই পুরো ক্লাসে দুর্গন্ধ হবে। তোর জন্য কেউ ক্লাসে বসতে পারবে না। তুই বরং বাড়ি চলে যা আর কাল স্নান করে আসিস। আমার কাছে তো অনেক টাকা আছে, মা আমাকে আরো টাকা দিয়ে দেবেন। এখন তুই বাড়ি যা। শ্রেয়ার কথা মেনে রীতা স্কুল থেকে চলে যায়। পরের দিন রীতা যখন স্কুলে যায় তখন শ্রেয়ার সাথে তার দেখা হয়। দুজনে একসাথে ক্লাসে যায় এবং ক্লাস করে। যখন তারা বাড়ি ফিরছিল তখন তাদের সাথে একটি ছোট্ট মেয়ের দেখা হয়, যার খুব খিদে পেয়েছিল। দিদি দিদি, খেতে দাও দিদি, খুব খিদে লেগেছে। কিছু খেতে দাও প্লিজ দিদি। আমি কি পাগল নাকি? আমি তোকে খাবার খেতে দেবো? যা এখান থেকে। এই শ্রেয়া, কি করছিস? একটা ছোট্ট মেয়ে, ওর খিদে লেগেছে। এই নাও বোন, কিছু টাকা। এ দিয়ে তুমি কিছু কিনে খেয়ে নিও। আমার কাছে এখন খাবার নেই। এই বলে দুজনেই সেখান থেকে চলে যায়। একদিন শ্রেয়া তার বন্ধুদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছিল, আর রীতা সব কথা শুনতে পেয়ে যায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। ওই বোকা রীতাটা তো আমার চামচা, যখন যা বলে তাই করে দেয়, আর এখনো বোঝেনি যে আমি ওকে শুধু ব্যবহার করি। শ্রেয়া, এসব তুই কি বলছিস? আমি তোর সব কথা শুনেছি। তুই যা বললি তা কি সত্যি? না না, আরে রীতা, তুই এখানে কি করছিস? শ্রেয়া, আমি যা জানতে চাইছি তার জবাব দে। হ্যাঁ, একদম সত্যি। আমি তোকে আমার বন্ধু মানি না। যখন দেখি তুই আমার আশেপাশে ঘুরঘুর করিস
কারণ তুই জানিস আমি খুব ধনী, আমার অনেক টাকা আছে, তাই তুই আমার পেছনে লাগিস, তাই না? আর ওই দিনও আমি ইচ্ছে করে তোকে ডাস্টবিনে হাত দিতে বলেছিলাম, কারণ সবাই ভাবতো তুই আমার প্রাণের বন্ধু, কিন্তু এমন কিছুই নয়, তুই আমার কেউ হস না, চলে যা এখান থেকে। শ্রেয়ার এই কথা শুনে রিতার চোখে জল এসে যায়। শ্রেয়া তখন অনেক নানা রকম ভাবে ওকে নিয়ে মজা করতে থাকে আর হাসতে থাকে, ওর কোনো পাত্তাই লাগে না। অন্যদিকে রিতা শ্রেয়াকে নিজের বোনের মতো ভাবতো, কিন্তু শ্রেয়ার কথায় সে ভীষণ কষ্ট পায়। ছুটির পর রিতা একা একা বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু তার মন খুবই খারাপ থাকায় সে জঙ্গলের ভেতরে গিয়ে বসে পড়ে। জঙ্গলে কিছুক্ষণ বসে থাকার পর রিতা দুটি সোনার ও রূপার লেহেঙ্গা দেখতে পায়। আরে, এই জঙ্গলের সোনার আর রূপার লেহেঙ্গা কে রেখে গেল? লেহেঙ্গা দুটো কত সুন্দর, কি দারুণ আলো ছড়াচ্ছে। রিতা, রিতা, তুমি আমাকে পরে নাও। যখন তুমি আমাকে পরবে তখন তোমার সব কিছু হবে, তোমার ঘর ধন সম্পদে ভরে যাবে, তুমি তোমার মায়ের সাথে বিলাসবহুল জীবন কাটাতে পারবে, তুমি আমাকে নাও। কিন্তু জাদুকরি সোনার লেহেঙ্গা পরার পর তুমি তোমার মর্যাদার সঙ্গে মানানসই নয় এমন কোনো গরিবের সাথে সম্পর্ক রাখতে পারবে না। এই বলে রূপার লেহেঙ্গা নিজের মতো কথা বলতে শুরু করলো। তুমি আমাকে নাও রিতা, তুমি আমাকে পরলে অনেক শক্তিশালী হয়ে যাবে, আর তুমি যে কাউকে হারাতে পারবে। আর শুধু তাই নয়, তুমি কোনো গরিব মানুষকে সাহায্য করতে পারবে, যাকে খুশি। আমার মা আমাকে শিখিয়েছেন যে কখনো স্বার্থপর হতে নেই, সব সময় সবার সাহায্য করা উচিত। তাই আমি রূপার লেহেঙ্গা পরবো, যাতে আমি সবার সাহায্য করতে পারি। রূপার লেহেঙ্গা নিয়ে রিতা বাড়ি ফিরে যায় এবং তার মাকে সব কথা জানায়। এরপর রিতা সেই জাদুকরি রূপার লেহেঙ্গাকে বলল, হে জাদুকরি রূপার লেহেঙ্গা, আমাদের গ্রামের যত গরিব মানুষ আছে তাদের সবাইকে সাহায্য করো, তাদের এত টাকা দাও যেন তাদের কোনো কিছুর অভাব না হয়। রিতা, তুমি খুব সৎ এবং দয়ালু মেয়ে। জঙ্গলে আমি তোমাকে যা বলেছিলাম তা শুধু একটা পরীক্ষা ছিল। আমি দেখতে চেয়েছিলাম তুমি ধন সম্পদের পেছনে ছোটো নাকি গরিবের সাহায্য করো, কিন্তু তুমি গরিবের সাহায্য করার কথা ভেবেছো। এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তোমার মতো মানুষ এই পৃথিবীতে থাকা দরকার। এখন তুমি তোমার নিজের জন্য যা খুশি তাই চাইতে পারো, আর তোমার মায়ের সাথে বিলাসবহুল ভালো জীবন কাটাতে পারো। এরপর রিতা নিজের এবং তার মায়ের জন্য জাদুকরি লেহেঙ্গার কাছে বাড়ি এবং ধন সম্পদ চাইলো। রিতার চাওয়া মাত্রই জাদুকরি লেহেঙ্গা তাদের একটি বাড়ি এবং প্রচুর ধন সম্পদ দিল। এখন রিতাও তার মায়ের সাথে সুখে শান্তিতে থাকতে লাগলো। তাদের নিজস্ব বাড়ি ছিল এবং তাদের কোনো কিছুর অভাব ছিল না। কিছুদিন পর শ্রেয়া ছেঁড়া পুরনো কাপড় পরে রিতার বাড়িতে আসে। রিতা, রিতা, আমার বন্ধু, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে বন্ধু হিসেবে মানিনি, কিন্তু এখন আমি একদম গরিব হয়ে গেছি, কেউ আমার সাথে নেই। প্লিজ আমাকে তোর বাড়িতে কাজের মেয়ে হিসেবে হলেও একটা কাজ দে। আরে শ্রেয়া, তুমি এমন করে বলছো কেন? তুমি আমার বন্ধু ছিলে আর এখনো আমার বন্ধু। সামান্য মনোমালিন্য আমাদের বন্ধুত্ব নষ্ট করতে পারে না। আর তোমাকে কাজের মেয়ের কাজ কেন দেব? এটার কোনো দরকার নেই। তুমি আমাদের সাথে এই বাড়িতেই কোনো কাজ না করেই থাকতে পারো। শুধু তুমি কেন, তোমার পরিবারও এই বাড়িতেই থাকতে পারো। এই কথা শুনে শ্রেয়া খুব খুশি হয় এবং রিতার কাছে আরেকবার ক্ষমা চায়। রিতা, তোর মন কত বড়! আমি তোকে দিয়ে কি কি না করিয়েছি, আর যখন আমার এমন খারাপ অবস্থা হলো তখন তুই আমাকে কত সাহায্য করছিস। তারপর শ্রেয়া রিতার কাছেই থাকতে শুরু করে। এদিকে শ্রেয়া যখন জানতে পারে রিতার এই ধন সম্পদ, এত বড়লোক হওয়া সবকিছু হয়েছে ওর কাছে থাকা রূপার লেহেঙ্গার জন্য, তখন শ্রেয়ার মধ্যে আবারও লোভ বাসা বাঁধে। ওই রিতা গরিব থেকে ধনী হয়েছে এই রূপার লেহেঙ্গার জন্য, তাই না? এই রূপার লেহেঙ্গাটা আমি যদি একবার চুরি করে আমার বাড়িতে নিয়ে যাই, আমি আবারও ধনী হয়ে যাব। আমার এই রিতার সঙ্গে থাকতে হবে না। আমি তো আগে থেকেই ধনী, ও তো গরিব থেকে ধনী হয়েছে। ধনী হওয়ার অধিকার একমাত্র আমার। এই ভেবে রাতের আধারে রিতা যখন ঘুমিয়েছিল, শ্রেয়া একটা রূপার লেহেঙ্গা সেখান থেকে বের করে ফেলে আর সেটাকেই নিয়ে যায় বাড়িতে।
এটাই এটাই সেই রূপার লেহেঙ্গা। এটাকে আমি এখন আমার গায়ে পরবো, আর তারপর আমার যা যা দরকার তাই চেয়ে নেব। এই যে রূপার লেহেঙ্গা, আমাকে ওই রিতার থেকেও অনেক ধনী বানিয়ে দাও। আমার বাবা মাকে সুস্থ করে দাও। আমার বাবার ব্যবসা আগের মতো করে দাও, যেন অনেক অনেক টাকা আমার বাবা আয় করতে পারে। তাড়াতাড়ি করো, আমাকে সোনা দানা গহনা হিরে জহরত যা আছে সব দাও। তাড়াতাড়ি দাও রূপার লেহেঙ্গা। আমার আর তর সইছে না। আমি এক মুহূর্তের মধ্যেই ধনী হয়ে যেতে চাই, আর ওই রিতার চেয়েও ধনী হয়ে যেতে চাই, আর রিতাকে আরো গরিব করে দাও। এইসব কিছু শ্রেয়া নিজের মনে মনে বলছিল, কিন্তু ও যা বলল তার ঠিক উল্টো হলো। কারণ রূপার লেহেঙ্গা কোনো লোভী মানুষকে কখনোই সাহায্য করতো না। শ্রেয়ার বাবা মা দুজনেই ভীষণ অসুস্থ হয়ে গেলেন। সাথে সাথে শ্রেয়া দেখতে কালো কুৎসিত হয়ে গেল। শ্রেয়ার চেহারায় অনেক গোটা আর নানা রকম ক্ষত সৃষ্টি হয়ে গেল। এ কি হলো? আমার হাত পা এমন কালো হয়ে গেল কি করে? শ্রেয়া দেখলো ওর বাবা মায়ের ঘরে তারা অনেক অসুস্থ, তাদের প্রাণ যায় যায় অবস্থা। এইসব আমার লোভের ফল। আমি লোভ করেছি, আমাকে এখনই রিতার কাছে যেতে হবে। শ্রেয়া দৌড়ে রিতার কাছে এলো আর সব ঘটনা জানালো। শ্রেয়া, তোমার এমনটা করা ঠিক হয়নি। তুমি কেন এমনটা করলে? আমি তো তোমার বাবা মাকে নিয়ে এখানে থাকতে বলেছিলাম, তোমার যা দরকার ছিল তাই দিচ্ছিলাম। এখন তুমি এটা কিভাবে করলে? ঠিক আছে, আমি চেষ্টা করছি রূপার লেহেঙ্গাকে বলে এর একটা উপায় বের করতে। রাজুর রূপার লেহেঙ্গা, তুমি যেভাবেই হোক শ্রেয়াকে ক্ষমা করে দাও। আর ওর বাবা মা তো কোনো অন্যায় করেনি, ওর বাবা মাকে সুস্থ করে দাও। আমি ওর বাবা মাকে সুস্থ তো করে দেব, কিন্তু ওর এই কালো রূপ কখনো ঠিক হবে না। এটা ওর লোভের পরিণাম। যখন ও মন থেকে ভালো হবে আর ওর এই কুৎসিত চেহারা সেদিনই চলে গিয়ে ওর চেহারা সুন্দর হবে। তারপর শ্রেয়া কালোই রয়ে গেল আর রূপার লেহেঙ্গা শ্রেয়ার বাবা মাকে সুস্থ করে দিল। শ্রেয়া ওর লোভের শাস্তি ভোগ করতে লাগলো। এই জন্য কখনো লোভ করতে নেই। বন্ধুরা, তোমরাও কখনো লোভ করো না। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। বাই বাই।